আসুন আজকের এই চমৎকার বিশ্লেষণে আমরা এমন একটা সময়ে ফিরে যাই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে পুরো পৃথিবী আক্ষরিক অর্থেই দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুতে ভাগ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমরা কথা বলছি ঠান্ডা যুদ্ধের উৎস, এর পেছনের তীব্র মতাদর্শগত সংঘাত আর বিশ্বব্যাপী এর বিশাল প্রভাব নিয়ে। চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন গভীরে যাওয়া যাক। এই পুরো ইতিহাসটাকে আমরা খুব সহজে ধাপে ধাপে বুঝব। প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি, এরপর মতাদর্শগত দ্বন্দ্ব, ঠান্ডা যুদ্ধের আসল ধারণা, প্রক্সি যুদ্ধ এবং সবশেষে জানব বিখ্যাত সব তাত্ত্বিকদের সংজ্ঞা। তো আমাদের প্রথম পর্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি। আর এই টাইমলাইনটা চমৎকারভাবে তুলে ধরছে কিভাবে একের পর এক ঘটনা ঘটেছিল। একটু ভাবুন তো, 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কা সামলাতে না সামলাতেই 1939 সালে আবার শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর 1945 সালে সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ শেষ হতে না হতেই বিশ্ব প্রবেশ করল ঠান্ডা যুদ্ধের যুগে। আর এই অবস্থাটা কিন্তু 2-1 বছর নয়, একদম 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন পর্যন্ত দীর্ঘ 46 বছর ধরে চলেছিল। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জোটগুলোর দিকে যদি তাকায়, বিশ্ব মূলত দুটো শিবিরে বিভক্ত ছিল। একদিকে মিত্রশক্তি আমেরিকা, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন আর ফ্রান্স। অন্যদিকে সাম্রাজ্যবাদী অক্ষশক্তি জার্মানি, জাপান এবং ইতালি। এখানে সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? ঠান্ডা যুদ্ধে যে দুটো দেশ একে অপরের চরম শত্রুতে পরিণত হয়েছিল, সেই আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন, তারা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির হয়ে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। আর তাদের এই সম্মিলিত শক্তির কাছেই অক্ষশক্তি হেরে যায় এবং জার্মানির একনায়ক হিটলারের সেই ভয়ঙ্কর পরিণতি ঘটে। কিন্তু 1945 সালে এসে যুদ্ধের শেষটা হলো একদম নাটকীয়ভাবে। আমেরিকা জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে বিশ্বযুদ্ধের ইতি টানল। কিন্তু ব্যাপারটা হলো, মিত্রজোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও আমেরিকা এই ভয়াবহ ধ্বংসাত্মক অস্ত্রের কথা তাদেরই মিত্র সোভিয়েত ইউনিয়নের কাছে পুরোপুরি গোপন রেখেছিল। ভাবা যায়? আর ঠিক এই চরম গোপনীয়তা থেকেই দুই মিত্র দেশের মধ্যে এক গভীর অবিশ্বাসের বীজ বোনা হয়ে যায়। আর এই অবিশ্বাসের রেশ ধরেই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় পর্বে, মতাদর্শগত দ্বন্দ্ব। সত্যি বলতে, পারমাণবিক বোমার ওই গোপনীয়তাটা শুধু যে একটা সামরিক কৌশল ছিল তা কিন্তু নয়। এটা আসলে দুটো বিজয়ী পরাশক্তির মধ্যে অনেক গভীর আর মৌলিক একটা বিভাজনের দিকেই ইঙ্গিত দিচ্ছিল। একদিকে ছিল আমেরিকা, যাদের মূল ভিত্তি ছিল পুঁজিবাদী বা ক্যাপিটালিস্ট মতাদর্শ। সোজা কথায় ব্যক্তি স্বাধীনতা, নিজেদের মতো সম্পদ সঞ্চয় আর অর্থনীতিতে রাষ্ট্রের একদমই নাক না গলানো। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের পুরোটাই ছিল সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট মতাদর্শের ওপর দাঁড় করানো। সেখানে রাষ্ট্রই পুরো অর্থনীতি নিয়ন্ত্রণ করত। আর তাদের মূল লক্ষ্য ছিল সমাজের মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য একেবারে দূর করা। এই যে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি, মূলত এই চরম মতাদর্শগত সংঘাতটাই ছিল ঠান্ডা যুদ্ধের আসল শিকড়। এবার আসি আমাদের তৃতীয় পর্বে, ঠান্ডা যুদ্ধের ধারণা। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, যদি এই দুটো পরাশক্তি সরাসরি যুদ্ধক্ষেত্রে একে অপরের দিকে কখনো বন্দুক তাক নাই করে থাকে, তবে এই 46 বছরের দ্বন্দ্বকে আমরা কি বলবো? ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? 1945 থেকে 1991 সাল পর্যন্ত পৃথিবীর অবস্থাটা ঠিক এমন ছিল যে সেখানে কোনো শান্তি বিরাজ করছিল না, আবার তৃতীয় বিশ্বযুদ্ধের মতো সরাসরি কোনো সামরিক সংঘাতও ঘটছিল না। এই যে না যুদ্ধ না শান্তির একটা চরম উত্তেজনাময় পরিস্থিতি, এটিকেই আসলে ঠান্ডা যুদ্ধ বলা হয়। পর্ব 4, প্রক্সি যুদ্ধ বা যাকে আমরা কলমের যুদ্ধ বলে থাকি। এখন একটা প্রশ্ন জাগতেই পারে, যদি সরাসরি যুদ্ধ নাই হয়ে থাকে, তবে এতগুলো বছর ধরে এই দুই পরাশক্তি নিজেদের আধিপত্য কিভাবে বজায় রেখেছিল? ঠিক এখানেই চলে আসে প্রক্সি যুদ্ধের ধারণা। এটা অনেকটা আড়াল থেকে সুতো নাড়ানোর মতো ব্যাপার। মূল প্রতিদ্বন্দ্বীরা সরাসরি নিজেদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধে না জড়িয়ে অত্যন্ত কৌশলে তৃতীয় কোনো দেশের চলমান গৃহযুদ্ধে ইন্ধন যোগাতে শুরু করে। পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করত, আসুন সেটা ধাপে ধাপে একটু দেখে নেই। ধরা যাক, তৃতীয় কোনো একটা দেশে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো। ব্যাস, আমেরিকার সাথে সাথে দূর থেকে সেই দেশের পুঁজিবাদী গোষ্ঠীকে টাকা পয়সা আর সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করা শুরু করল। আবার ঠিক একই সময়ে সোভিয়েত ইউনিয়নও বসে নেই। তারা সেই একই দেশের সমাজতান্ত্রিক গোষ্ঠীকে আর্থিক আর সামরিক দিক থেকে বিপুল সহায়তা পাঠাতে লাগল। মানে দাঁড়ালো, পরাশক্তিগুলো নিজেরা সম্পূর্ণ নিরাপদে বসে থেকে অন্য দেশের মাটিতে দিব্যি নিজেদের মতাদর্শের লড়াইটা চালিয়ে যাচ্ছিল। এবার আসা যাক আমাদের পঞ্চম এবং শেষ পর্বে, তাত্ত্বিকদের সংজ্ঞা। ইতিহাসবিদ আর গবেষকরা এই দীর্ঘ 46 বছরের জটিল সময়টাকে নানাভাবে বিশ্লেষণ করেছেন।
তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটা কি জানেন? এই যে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার শব্দটা আমরা এতক্ষণ ধরে বলছি, এটা কিন্তু ইতিহাসের শুরু থেকে ছিল না। এই শব্দটি প্রথমবার ব্যবহার করেন বিশিষ্ট ব্যক্তিত্ব বার্নার্ড বারুচ। তার ওই একটা শব্দই পরবর্তীতে পুরো একটা যুগের অবিচ্ছেদ্য পরিচয়ে পরিণত হয়েছিল। এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা হল তাত্ত্বিকদের দৃষ্টিভঙ্গির বৈপরীত্যগুলো। খেয়াল করে দেখুন, জন গ্যাডিস এই সময়টাকে বলেছেন দীর্ঘ শান্তি। আবার উইলিয়াম ফ্রিডম্যানের মতে এটা হলো যুদ্ধের একটা নতুন কৌশল। বার্নেট একে সংজ্ঞায়িত করেছেন গরম শান্তি হিসেবে। অন্যদিকে জন কেনেডি বলেছেন এটা একটা শক্ত ও তিক্ত শান্তি। আর জিগনিও ব্রিজেজিন্সকির চোখে এটা স্রেফ একটা কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা। এক একজনের কাছে এই সময়টার ব্যাখ্যা এক এক রকম। আর ঠিক এ কারণেই এই যুগটার ঐতিহাসিক জটিলতা আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। সবশেষে একটা বিষয় সত্যিই খুব গভীরভাবে ভাবার মতো। আমেরিকার সোভিয়েত ইউনিয়নের মতো পরাশক্তিগুলোর জন্য এই সময়টা হয়তো সরাসরি যুদ্ধ এড়ানোর একটা দীর্ঘ শান্তি ছিল। কিন্তু যেসব তৃতীয় বিশ্বের দেশেই প্রক্সি যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হয়েছিল, যাদের অর্থনীতি আর সমাজ ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল, তাদের কাছে কি আদৌ কোনো শান্তি বলে কিছু ছিল? আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি, তবে এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম।